নমস্কার। আজকের গল্প শেষের রাত্রি। ও হ্যাঁ, গল্পতে যাওয়ার আগে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই। এই যে 3টে বই দেখেছেন আশাপূর্ণা দেবী সে তো জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত, আমরা তো সেটা সকলেই জানি। কি অসাধারণ লিখনী! প্রথম প্রতিশ্রুতি, তারপরে আছে সুবর্ণলতা, তারপরে আছে বকুল কথা। এই যে সুবর্ণলতা, তারপর বকুল কথা। কিন্তু আমি প্রথম প্রতিশ্রুতিটা পড়ছিলাম, কি অসাধারণ লিখনী! সেই গ্রাম বাংলার মহিলাদের কথা, মহিলাদের কষ্টেও দুঃখ ব্যথা সব কিছু এত সুন্দরভাবে উঠে এসছে। ওদের শৈশবের কথা, অল্প বয়সী বিয়ে হয়ে যেত না, তারপর হয়তো কেউ কেউ বা বিধবা হয়ে যেত, ওদের সে অপরিসীম কষ্ট এখানে এত সুন্দর করে উনি তুলে ধরেছেন, মানে চোখে জল এসে যায় এগুলো পড়তে। কিন্তু তার মধ্যেও আমরা দেখি সত্যবতীর চরিত্রটা কি অসাধারণ। সত্যবতী প্রতিটি কথায় কীরকম প্রতিবাদ, কীরকম ওর বুদ্ধি চৌকসতা, ভাবলে অবাক। মানে কি সুন্দর একটি চরিত্র উনি সৃষ্টি করে গেছেন। মানে একদমই পুরো গ্রাম বাংলার সেই সব কিচ্ছু উনি একটা ছোট কিচ্ছু উনি বাদ দেননি। প্রত্যেকের ঘরের ঘরের যন্ত্রণার কথা, কষ্টের কথা, আবার সেই ঢাক ঢোল পিটিয়ে বড় করে কোনো একটা ফাংশন, কোনো একটা অকেশন বলুন, সব কিছুতেই মানে কীরকমভাবে কী হতো সব আমরা জানতে পারি বইগুলো পড়ে। খুবই ভালো লাগে। আর সত্যবতী মানে অসাধারণ অসাধারণ। সুবর্ণলতাও তো আমরা জানি, সে আমরা তো সবাই জি বাংলাতে দেখেছি সুবর্ণলতার কথা। আর বকুল কথা আমার এখনও পড়া হয়নি, পড়া হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করব কীরকম কী। অবশ্যই 3টি গল্প যদি আপনারা পড়েন না, খুবই ভালো লাগবে। তো তার বলার অপেক্ষা রাখে না, আশাপূর্ণা দেবীর লেখা। ঠিক আছে, চলুন আমরা শেষের রাত্রিতে যাই। আরেকটি অসাধারণ গল্প, যেখানে সেই আমরা অল্প বয়সের একটি মেয়ের, ওর চিন্তাধারা, আবার সেই কিছুদিনের মধ্যে ওর পরিণত রূপ, মানে একটি অসুস্থ মানুষের কথা, সব মনের কথা কবিগুরু যে এত সুন্দর করে লিখেছেন। শুনুন, আমি শুরু করছি। শেষের রাত্রি। মাসি, ঘুমো যতীন, রাত হলো যে। হোক না রাত, আমার দিন তো বেশি নেই। আমি বলছিলাম মণিকে তার বাপের বাড়ি, ভুলে যাচ্ছি ওর বাপ এখন কোথায়। সীতারামপুরে। হ্যাঁ, সীতারামপুরে। সেখানে মণিকে পাঠিয়ে দাও। আরও কতদিন ও রোগীর সেবা করবে? ওর শরীর তো তেমন শক্ত নয়। শোনো একবার, এই অবস্থায় তোমাকে ফেলে বউ বাপের বাড়ি যেতে চাইবেই বা কেন? ডাক্তারেরা কি বলেছে সে কথা কি সে? তা সে নাই জানলো, চোখে তো দেখতে পাচ্ছে। সেদিন বাপের বাড়ি যাবার কথা যেমন একটু ইশারায় বলা, অমনি বউ কেঁদে অস্থির। মাসেরই কথাটার মধ্যে সত্যের কিছু অপলাপ ছিল, সে কথা বলা আবশ্যক। মনির সঙ্গে যেদিন তার এই প্রসঙ্গে যে আলাপ হইয়াছিল, সেটা নিম্নলিখিত মতো। বউ, তোমার বাপের বাড়ি থেকে কিছু খবর এসছে বুঝি? তোমার জেঠতাতো ভাই অনাথকে দেখলুম যেন। হ্যাঁ, মা বলে পাঠিয়েছেন আসছে শুক্রবারে আমার ছোট বোনের অন্নপ্রাশন, তাই ভাবছি। বেশ তো বাচ্চা, 1 গাছি সোনার হার পাঠিয়ে দাও, তোমার মা খুশি হবেন। ভাবছি আমি যাব, আমার ছোট বোনকে তো দেখিনি, দেখতে ইচ্ছে করে। সে কি কথা, যতীনকে একলা ফেলে যাবে? ডাক্তার কি বলেছে শুনেছ তো? ডাক্তার তো বলছিল এখনো তেমন বিশেষ, তা যাই বলুক, ওর এই দশা দেখে যাবে কি করে? আমার 3 ভাইয়ের পরে এই একটি বোন, বড় আদরের বোন। শুনেছি ধুমধাম করে অন্নপ্রাশন হবে, আমি না গেলে মা ভারী। তোমার মায়ের ভাব বাছা আমি বুঝতে পারিনি, কিন্তু যতীনের এই সময়ে তুমি যদি যাও তোমার বাবা রাগ করবেন, সে আমি বলে রাখছি। তা জানি, তোমাকে 1 লাইন লিখে দিতে হবে মাসি, যে কোনো ভাবনার কথা নেই, আমি গেলে বিশেষ কোনো, তুমি গেলে কোনো ক্ষতিই নেই সে কি জানি নে, কিন্তু তোমার বাপকে যদি লিখতেই হয়, আমার মনে যা আছে সব খুলেই লিখব। আচ্ছা বেশ, তুমি লিখো না, আমি ওকে গিয়ে বললেই উনি। দেখো বউ, অনেক সয়েছি, কিন্তু এই নিয়ে যদি তুমি যতীনের কাছে যাও কিছুতেই সইব না।
তোমার বাবা তোমাকে ভালো রকমই চেনেন, তাকে ভোলাতে পারবে না। এই বলিয়া মাসি চলিয়া আসিলেন। মণি খানিকক্ষণের জন্য রাগ করিয়া বিছানার উপর পড়িয়া রহিল। পাশের বাড়ি হইতে সই আসিয়া জিজ্ঞাসা করিল, এই কি সই, গোসা কেন? দেখো দেখি ভাই, আমার একমাত্র বোনের অন্নপ্রাশন, এরা আমাকে যেতে দিতে চায় না। ওমা, সে কি কথা, যাবে কোথায়? স্বামী যে রোগে শুচ্ছে। আমি তো কিছুই করিনি, করতে পারিও নে। বাড়িতে সবাই চুপচাপ, আমার প্রাণ হাঁফিয়ে ওঠে। এমন করে আমি থাকতে পারিনি, তা বলছি। তুমি ধন্যী মেয়ে মানুষ, যা হোক। তা আমি ভাই তোমাদের মতো লোক দেখানে ভান করতে পারিনি। পাছে কেউ কিছু মনে করে বলে মুখ গুজরে ঘরের কোণে পড়ে থাকা আমার কর্ম নয়। তা কি করবে শুনি? আমি যাবই, আমাকে কেউ ধরে রাখতে পারবে না। ইস, তেজ দেখে আর মাচি নে, চললুম, আমার কাজ আছে। বাপের বাড়ি যাইবার প্রসঙ্গে মণি কাঁদিয়াছে এই খবরে যতীন বিচলিত হইয়া বালিশটাকে পিঠের কাছে টানিয়া তুলিল এবং একটু উঠিয়া হেলান দিয়া বসিল। বলিল, মাসি, এই জানলাটা আরেকটু খুলে দাও, আর এই আলোটা এ ঘরে দরকার নেই। জানালা খুলতে স্তব্ধ রাত্রি অনন্ত তীর্থপথের পথিকের মতো রোগের দরজার কাছে চুপ করিয়া দাঁড়াইল। কত যুগের কত মৃত্যুকালের সাক্ষী ওই তারাগুলি যতীনের মুখের দিকে তাকাইয়া রহিল। যতীন এই বৃহৎ অন্ধকারের পটের উপর তাহার মনির মুখখানি দেখিতে পাইল। সেই মুখের ডাগর দুটি চক্ষু মোটা মোটা জলের ফোঁটায় ভরা। সে জল আর শেষ হইল না, চিরকালের জন্য ভরিয়া রহিল। অনেকক্ষণ সে চুপ করিয়া আছে দেখিয়া মাসি নিশ্চিন্ত হইলেন। ভাবিলেন যতীনের ঘুম আসিয়াছে। এমন সময় হঠাৎ সে বলিয়া উঠিল, মাসি, তোমরা কিন্তু বরাবর মনে করে এসেছ মনির মন চঞ্চল, আমাদের ঘরে ওর মন বসেনি, কিন্তু দেখো। না বাবা, ভুল বুঝেছিল, সময় হলেই মানুষকে চেনা যায়। মাসি, যতীন, ঘুমোও বাবা, আমাকে একটু ভাবতে দাও, একটু কথা কইতে দাও, বিরক্ত হয়েও না মাসি। আচ্ছা বলো বাবা। আমি বলছিলাম, মানুষের নিজের মন নিজে বুঝতেই কত সময় লাগে। একদিন যখন মনে করতুম আমার কেউ মনির মন পেলুম না, তখন চুপ করে সহ্য করেছি। তোমরা তখন, না বাবা অমন কথা বলো না, আমিও সহ্য করেছি। মন তো মাটির ঢেলা নয়, কুড়িয়ে নিলেই তো নেওয়া যায় না। আমি জানতুম মনি নিজের মন এখনো বুঝেনি, কোনো একটা আঘাতে যেদিন বুঝবে সেদিন আর। ঠিক কথা যতীন,